হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করতে ও কিছু আপডেট জানাতে এই সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে থাকছে অষ্টম পে কমিশন নিয়ে আপডেট। অনেক দিন ধরে অষ্টম পে কমিশন আমরা কোনো আপডেট দিচ্ছিলাম না। সো আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন যে কি হলো এতদিন, কি অষ্টম পে কমিশনের আপনি তো বলেছিলেন আপডেট দেবেন, দিচ্ছেন না। সো সেই জিনিসটা আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে এখন কি চলছে, মানে কবে রিপোর্ট দিতে পারে বা কোনোখান থেকে কোনো ডিমান্ড আছে কিনা। যেমন 12ই ফেব্রুয়ারি একটা স্ট্রাইকের ডিমান্ড আছে, 25শে ফেব্রুয়ারি একটা মিটিং হবে, সেই মিটিংয়ে কি হবে, কোন কোন রাজ্য 8 পে কমিশন সবচেয়ে প্রথম ইমপ্লিমেন্ট করবে, কি আপডেট এসছে, সমস্ত কিছু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ও ত্রিপুরার যে ফিক্সড পে পলিসি আছে, যেটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026 ফিক্সড পে পলিসিটা ত্রিপুরা থেকে তুলে দিয়েছে, সেটার কি আপডেট, সেই জিনিসটা আমরা এই ভিডিওতে বলে দেব। সো সমস্ত ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। ও তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, ভালো করে শুনে রাখবে, 3টি নতুন দুর্দান্ত চাকরির আপডেট এই ভিডিওতে আমরা তোমাদের বলে দেব। টোটাল 80টা শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সো ওভারঅল আপনাদের সকলের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিওটা শেয়ার করবেন। সমস্ত কর্মচারী ও চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের যারা চাকরি প্রত্যাশী আছে সবার জন্য মানে একটা গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। যেই নোটসগুলো পড়লে আপনাদের প্রিপারেশন কিন্তু অবশ্যই কিন্তু বুস্ট হবে। ত্রিপুরার সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস আছে আমাদের কাছে বেস্ট ডিসকাউন্ট অফারে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জিআরবিডি গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার টিআরএলএম, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ সমস্ত চাকরির পরীক্ষার ফুল নোটস পেতে আপনারা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো ভালো করে শুনে রাখবেন কর্মচারীরা যারা আছেন, ভিডিওটা কিন্তু আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবার সাথে কিন্তু শেয়ার করবেন। দেখুন, আপনারা আমাদের জিজ্ঞেস করছেন ত্রিপুরায় অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্ট হবে কিনা। দেখুন, বর্তমানে ত্রিপুরা সরকারের যা পরিস্থিতি, চারিদিকে হিউজ লোন আছে, যেটা 21,000 কোটি টাকার মতো বড় অ্যামাউন্টও কিন্তু হতে পারে। এক্স্যাক্ট ফিগারটা আমাদের এখন মনে নেই, আমরা 2025-এর মার্চ মাসের একটা ফিগার আপনাদের বলছি। প্রচুর লোন। এখন এগুলো কেন হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্ট তো সেম, সেগুলোর আনসার আমাদের কাছে নেই। যেগুলো আমরা বলছি সেগুলো হচ্ছে জাস্ট অন রেকর্ড যে কথাগুলো আছে। এত টাকা লোন যে এখন আপনারা জিজ্ঞেস করছেন 8 পে কমিশন ইমপ্লিমেন্ট করতে পারবে কিনা। বর্তমান পরিস্থিতিতে 2026-এ অষ্টম পে কমিশন ত্রিপুরা সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য ঘোষণা করার সম্ভাবনা ত্রিপুরা সরকারের খুবই কম। এতটুকুই আমরা বলে দিই। আমরা খবর নেওয়ারও চেষ্টা করেছি যে আদৌ কি ত্রিপুরা গভর্নমেন্ট অষ্টম পে কমিশন গঠন করবে কিনা এই বছর, সেদিকেও আপনাদের বলে দিই এখন পর্যন্ত কোনো আপডেট আমরা সংগ্রহ করতে পারিনি, তাই আমরা আপনাদের কোনো আপডেট দিচ্ছি না। আপডেট পেলেই তো আপনাদের জানাবো। আপনারা জিজ্ঞেস করছেন আপনারা যে ত্রিপুরায় অষ্টম পে কমিশন নিয়ে কোনো আপডেট দিচ্ছেন না কেন। আপডেট নেই, ঠিক আছে, তার জন্যই আমরা আপনাদের দিচ্ছি না। যেখানে বিভিন্ন যে রাজ্যগুলো আছে
যেমন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, আসাম, এই রাজ্যগুলোতে এক্সপেক্ট করা যাচ্ছে যে সবচেয়ে প্রথম এই রাজ্যগুলোতে অষ্টম পে কমিশন ওই রাজ্যের কর্মচারী ও পেনশনারদের জন্য স্টেট গভর্নমেন্ট সেই রাজ্যের স্টেট গভর্নমেন্ট কিন্তু ইমপ্লিমেন্ট করবে। এটাই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু উঠে আসছে, যেটা 2026-এর জানুয়ারি, এই বছরের জানুয়ারি মাসের প্রথম দিক থেকে এই স্পেকুলেশনটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু উঠে আসছে। আসাম গভর্নমেন্ট কিন্তু পদক্ষেপ নিয়েছে, বাকি রাজ্যগুলোতে আস্তে আস্তে যেমন মধ্যপ্রদেশেও কিন্তু অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্ট করা হবে। পিছিয়ে আছে শুধু ত্রিপুরা, ডিএর দিকে পিছিয়ে আছে, অষ্টম পে কমিশন দেওয়া হয়নি, ফিক্সড পের একটা কেস হয়ে আছে, সেটার এগেনস্টেও সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সব কিছু মিলিয়ে ত্রিপুরার সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য এখন এই মুহূর্তে অ্যাজ অফ জানুয়ারি 2026, 30 জানুয়ারি মানে 30th জানুয়ারি 2026, এই মুহূর্তে কোনো গুড নিউজ আমরা কিন্তু আপনাদের দিতে পারছি না। শুধু আপডেটগুলো জানাচ্ছি, কবে কি হতে পারে আপনাদের বলে দেব, যে ত্রিপুরার মানে পরবর্তী ক্যাবিনেট মিটিং কবে হতে পারে, সেই ক্যাবিনেট মিটিংয়ে কি ডিসকাশন হবে। অনেক খবর নিয়েছি আমরা, আজকেও খবর নিয়েছি সকালে, তারপর আপনাদের কিন্তু বলছি। আর আপনারা জিজ্ঞেস করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট বা 8th পে কমিশন ভারতে যে ইমপ্লিমেন্ট হবে বিভিন্ন রাজ্য সহ সেন্টারে, সেটার কি কি আপডেট দেখুন। আপনাদের বলে দেই, দুটো ইম্পর্ট্যান্ট ইভেন্ট আছে, ঠিক আছে। একটা হচ্ছে কবে, একটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি আগামী মাসের 12 তারিখ, আরেকটা আসছে কি 25শে ফেব্রুয়ারি 2026, ঠিক আছে। এই 12ই ফেব্রুয়ারির ডিমান্ডটা কি, সেন্ট্রাল গভর্নমেন্ট যেই মানে একটা মানে কি বলবো, যারা কর্মচারী আছে বা ওয়ার্কার, এদের একটা বডি আছে, একটা সংগঠন আছে, সংগঠনটার নাম কি CCGWE, সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ঠিক আছে। এই অ্যাসোসিয়েশনটা বিভিন্ন ডিমান্ড রেখেছে কেন্দ্রীয় সরকারের কাছে অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্ট করা নিয়ে। আর ওনারা সেখানে বলেছেন যে আমাদের ডিমান্ডগুলো যদি ফুলফিল না করা হয়, আমরা 12ই ফেব্রুয়ারি 2026 একটা স্ট্রাইক করব, ঠিক আছে, একটা স্ট্রাইক করব। সো আমরা জেনে নেই ডিমান্ডগুলো কি। 1 ডে স্ট্রাইক সেখানে কিন্তু বলা হয়েছে, যদি আমাদের ডিমান্ডগুলো যদি সেখানে মানে সরকার যদি অ্যাকসেপ্ট না করে। এই যে বডিটা CCGWE, সেটার যিনি সেক্রেটারি জেনারেল এস বি যাদব, উনি বলেছেন যে সেই সমস্ত কর্মচারী ও পেনশনাররা যিনারা সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যিনারা মেম্বার, ওনারা বা এই অর্গানাইজেশনের যে এফিলিয়েটেড অর্গানাইজেশনসগুলো আছে, ওনারা সবাই ফেব্রুয়ারি মাসের 12 তারিখ 8th পে কমিশন সংক্রান্ত যে ডিমান্ডগুলো সেগুলো ফুলফিল করার জন্য একটা স্ট্রাইক করবেন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের উদ্দেশ্যে একটা বার্তা থাকবে যে আমাদের ডিমান্ডগুলো আপনারা অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে, অ্যাকসেপ্ট করুন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অলরেডি যে 8th পে কমিশনের জন্য যে কমিটি, সেটা কিন্তু ফর্ম কিন্তু করার অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে, যেটা ওনারা কাজ করছেন। ওনাদের ডেডলাইন হচ্ছে মে 2027 মধ্যে যে 8th পে কমিশনের কমিটি, সেই কমিটি কিন্তু ওনাদের রিপোর্ট কিন্তু সাবমিট করবে। এর আগে ইন্টারিম রিপোর্টও ওনারা কিন্তু সাবমিট করতে পারেন। অলরেডি আমরা বহু ভিডিওতে আপনাদের বলেছি যে আপনাদের ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, কিভাবে ফিটমেন্ট ফ্যাক্টরের সাথে ডিএ রিলেটেড কতটুকু হতে পারে, 7th পে কমিশনে কেন আমরা বলেছি 14% স্যালারি বেড়েছে, এইবার কত পার্সেন্ট বাড়তে পারে। আপনারা 8th পে কমিশন স্টাডি অ্যান্ড উইন দিয়ে ইউটিউব সার্চ বটনে উপরে আপনারা সার্চ করে নেবেন, পেয়ে যাবেন, পুরো কিন্তু আমরা এক্সপ্লেন করে দিয়েছি। সো ডিমান্ডসগুলো কি, এই যে এমপ্লয়ি বডিটা সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ, ওনারা ক্যাবিনেট সেক্রেটারির কাছে লিখেছেন যাতে ওনারা টার্মস অফ রেফারেন্সটাকে যাতে মডিফাই করে, ঠিক আছে, যাতে NCJCM ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, যেখানে এমপ্লয়িজদের প্রতিনিধিরা ও গভর্নমেন্টের প্রতিনিধিরা মিলে এমপ্লয়িজ ও গভর্নমেন্টের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য কাজ করেন, সেই বডির যে ভিউজ বা সাজেশনসগুলো সেগুলো যাতে অ্যাকসেপ্ট করে, সেগুলো যাতে বিবেচনা করে, ওনারা কিন্তু লিখেছেন, ঠিক আছে, যাতে করে ওনাদের সাজেশনগুলো বিবেচনা করে এমপ্লয়িজ ও পেনশনারদের অষ্টম পে কমিশনের যে একটা পে এনহ্যান্সমেন্ট করা হবে, পে যে বাড়ানো হবে, সেটার ব্যাপারে যাতে ওনারা বিবেচনা করেন। ওনারা লিখেছেন যে 50% যে ডিএ সেটা মার্জ করে দিতে, কিসের সাথে, বেসিক পে বা পেনশনের সাথে মার্জ করে দিতে। আর এটা বলেছে যেহেতু করোনাকালে কোনো ডিআরএস অ্যালাউন্স দেওয়া হয়নি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, তাই 20% অফ দ্য পে বা পেনশন হিসেবে, মানে পেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে অ্যাজ ইন্টারিম রিলিফ
হিসেবে ডিএ যাতে দেয় সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। ঠিক আছে, আরেকটা ডিমান্ড এসছে, ডিমান্ডটা অনেকগুলো রাজ্য থেকেই আসছে। সেটা কি? সেটা বলা হচ্ছে এনপিএস বা ইউপিএস, ইউনিফাইড পেনশন স্কিম বা ন্যাশনাল পেনশন স্কিম যেটা আছে বা পেনশন সিস্টেম, সেই দুটোকে বাতিল করে আগের ওল্ড পেনশন পলিসি যাতে নিয়ে আসে। ঠিক আছে, কিন্তু অষ্টম পে কমিশনে এটা ক্লিয়ারলি লেখা আছে টার্মস অফ রেফারেন্সে, যেটা কমিটিকে দেওয়া হয়েছে, যে কন্ট্রিবিউটারি পেনশন স্কিম কিন্তু থাকবে, কিন্তু ওনারা ডিমান্ড করছে যাতে এটা যাতে বাতিল করে দেওয়া হয়। ঠিক আছে, আর ওনারা এটাও বলেছেন মানে পেনশনারদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন যাতে না হয়। কিসের বেসিসে? যে ওনারা কবে রিটায়ারমেন্টে গেছেন, ওনারা কেউ আগে গেছেন বা পরে গেছেন, যারা আগে গেছেন ওনারা অষ্টম পে কমিশন ওনাদের কম বাড়বে স্যালারি, সেই জিনিসগুলোতে যাতে কোনো ভেদাভেদ যাতে না করা হয়। ঠিক আছে, ওনারা এটাও বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টকে ওনারা রিকোয়েস্ট করেছেন 3টে ইনস্টলমেন্টে মানে 18 মাসে ডিএ বা ডিএনএস অ্যালাউন্স যাতে দেওয়া হয়, যেগুলো কোভিড-19 সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেওয়া হয়নি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আরও বহুত ডিমান্ড আছে, যেমন বলেছে 5% যে সিলিং আছে, ঠিক আছে, কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট, সেগুলোর উপরে মানে যদি কোনো কর্মচারী মরে যায় সেই সময় ওনাদের সন্তানদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যে 5% সিলিং আছে সেটাও যাতে সরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আর গভর্নমেন্টের কাছে ওনারা এটাও ডিমান্ড করেছেন যত শূন্য পদ আছে বিভিন্ন দপ্তরে সেগুলো যাতে মানে সেগুলোতে যাতে রিক্রুটমেন্ট করে গভর্নমেন্ট যাতে ভ্যাকেন্সিগুলো ফিল আপ করে, এটাও কিন্তু একটা ডিমান্ড আছে। আউটসোর্সিং কর্মচারী নিয়োগ বন্ধ করা, ঠিক আছে, আর রেগুলার মোডে যাতে নিয়োগ যাতে করা হয়। ঠিক আছে, আর এটাও বলেছেন এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ওনারা বলেছেন যে সমস্ত কন্টিনজেন্ট, ক্যাজুয়াল বা তোমরা বলতে পারো জিডিএস, ঠিক আছে, মানে ডিআরডব্লিউ এমপ্লয়িজ যাদের পার্ট টাইম ক্যাজুয়াল ওয়ার্কার বা কন্টিনজেন্ট ওয়ার্কার হিসেবে ধরা হয়, মান্থলি স্যালারি নেই, ডেইলি বেসিস স্যালারি, এদের যাতে রেগুলার এমপ্লয়ি যাতে করে দেওয়া হয়, এগুলোই কিন্তু ডিমান্ড। ঠিক আছে, আরও অনেক ডিমান্ড আছে, যেমন যেই 4টে লেবার কোড আছে এগুলো স্টপ করা। ঠিক আছে, আর ক্যাজুয়াল কর্মচারী যাতে নিয়োগ না করা হয়, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, কাদের জন্য? কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য। নানান ডিমান্ড, এগুলো যাতে গভর্নমেন্ট বিবেচনা করে, তার জন্য ওনারা 12ই ফেব্রুয়ারি 2026 একটা স্ট্রাইক কিন্তু ডেকেছেন, যার মধ্যে থাকছে পেনশনারদের মানে ডিমান্ডের ব্যাপারে সেখানে তুলে ধরা, এক্সিস্টিং এমপ্লয়িজদের ডিমান্ডের ব্যাপারে তুলে ধরা, চাকরি প্রত্যাশীদের জন্য সমস্ত ভ্যাকেন্ট পোস্ট যাতে ফিল আপ করা হয় সেগুলোর ব্যাপারে গভর্নমেন্টের কাছে ডিমান্ড তুলে ধরা। ঠিক আছে, ওনারা বলেছেন একদিনের ওনারা কিন্তু স্ট্রাইক করবেন। এটাই হচ্ছে লেটেস্ট আপডেট, টোটাল 8টা ডিমান্ড যেগুলো আমরা বললাম। আরেকটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2026 এনসিজেসিএম, যেটা বললাম জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, যেখানে এমপ্লয়িজ ও এমপ্লয়ারদের প্রতিনিধিরা থাকেন, সে এনসিজেসিএম এর মিটিং আছে 25শে ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, এমপ্লয়িদের যে দাবি দেওয়া ডিমান্ডস সেগুলোকে ড্রাফট করার জন্য। ঠিক আছে, আর ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.46 এর মধ্যে যাতে থাকে সেভাবে লিখেই এই এমপ্লয়িজদের ডিমান্ডগুলো ড্রাফট করবে এনসিজেসিএম। ঠিক আছে, সো দেখে রাখুন, এখানে লেখা আছে 8th সিপিসি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বডি থ্রেটেন্স উইথ ফেব্রুয়ারি 12 স্ট্রাইক, হিয়ার ইজ হোয়াট ইট ওয়ান্টস ফ্রম 8th পে কমিশন। কি কি চাই ওনারা এটা আমরা আপনাদের বলে দিয়েছি। তারপর নেক্সট নিউজ ক্লিপিং দেখে রাখুন, 8th পে কমিশন আপডেট, ইউপি, মহারাষ্ট্র এবং ফার্স্ট স্টেটস লাইকলি টু রোল আউট স্যালারি হাইক, স্যালারিজ এন্ড পেনশনস মে সি এ মেজর জাম্প আন্ডার দ্য 8th পে কমিশন উইথ স্টেটস লাইক ইউপি, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু অ্যান্ড আসাম এক্সপেক্টেড টু ইমপ্লিমেন্ট ইট ফার্স্ট। এই জায়গায় ত্রিপুরার কোনো আপডেট নেই। ত্রিপুরার কর্মচারীদের ডিমান্ড ফুলফিল করা নিয়ে ত্রিপুরা সরকার কিন্তু অনেক পিছিয়ে কম্পেয়ার টু দ্য আদার স্টেট, যেখানে ডিএ অনলি 36%, হিউজ গ্যাপ, ইভেন লোয়েস্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া। সেখানে 8th পে কমিশন পুরোপুরি গভর্নমেন্ট এই বছর ইমপ্লিমেন্ট করবে কিনা আপনারা আমাদের জিজ্ঞেস করছিলেন, চান্স কিন্তু খুবই কম, যতটুকু আপনাদের মানে আমরা খবর পেয়েছি। ঠিক আছে, এই সংক্রান্ত কোনো খবর পেলে সবার প্রথম আমরাই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করতে ভুলবেন না। তবে আমরা আপনাদের বলে দেই, ত্রিপুরার কর্মচারী ও পেনশনারদের 2028 কিন্তু আছে ইলেকশন। যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট 2027 মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করবে তখনই কিন্তু প্রেশার বেড়ে যাবে গভর্নমেন্ট অফ ত্রিপুরার উপরে। এদিকে ফিক্সড পের এতগুলো কর্মচারীকে রেগুলার করা, অ্যাডহক প্রমোশন পলিসি রেগুলার করেছে গভর্নমেন্ট রিসেন্টলি, সর্বশিক্ষা অভিযানের শিক্ষকদের যে কেসটা এসএলপিটা উইথড্র করা, নানান ডিমান্ড
এখন আপাতত আপনাদের আমরা কোনো সুখবর কিন্তু দিতে পারছি না। যখনই পাবো কোনো খবর সবার প্রথম আমরাই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল মোটামুটি 8th পে কমিশনের আপডেট। এইবার আমরা চলে যাই নেক্সট আপডেটে। নেক্সট আপডেট দেখে রাখুন। আপনারা জিজ্ঞেস করছেন ফিক্সড পের যেই পলিসিটা যেই অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারির যে জাজমেন্টে বলেছে যে ফিক্সড পে পলিসিটা ত্রিপুরা থেকে তুলে দিতে, সেটার এগেনস্টে গভর্নমেন্ট কিন্তু এসএলপি ফাইল করার জন্য বিভিন্ন ডেটা কিন্তু কালেক্ট করছে। এসএলপি ফাইল করবেই, কারণ হাইকোর্টের অর্ডারে দেওয়া আছে এরিয়ার দিতে হবে উইথ 9% ইন্টারেস্ট, প্রথম দিন থেকে রেগুলার করতে হবে। সো গভর্নমেন্টে লাগবে টাকা। যেখানে ত্রিপুরা অধিকাংশ সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরে টাকার দিকে নির্ভরশীল, সেখানে কেন্দ্র সরকার থেকে বছর বছর এতগুলো টাকা নিয়ে আসা কিন্তু মুখের কথা না। সো এই ফিক্সড পে পলিসি নিয়ে নতুন কি আপডেট হচ্ছে এগুলো, যেগুলো আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপার উঠে এসছে। উচ্চ আদালতের রায়, অনিয়মিতদের নিয়মিতকরণের দাবি টেট শিক্ষকদের। রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে রাজ্যের মাননীয় উচ্চ আদালত যে রায় দিয়েছে, এই রায়কে বাস্তবায়নের জন্য তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে বিষয়টির বাস্তবতা তুলে ধরার লক্ষ্যে বৃহস্পতিবার ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এক সাংবাদিক সম্মেলন করা হয় এবং তাদের দাবি নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি বের করা হয়। ঠিক আছে, এটা আজকের ফরিয়াদ পেপার প্লাস প্রতিবাদী কলামে দুটো পেপারে বা বিভিন্ন লিডিং নিউজ পেপারে কিন্তু কভার করা হয়েছে। দেখুন, চাকরির প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল, অতিরিক্ত ব্যয় 18 কোটি। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, আমরা আপনাদের বলে দিই। প্রথম দিন থেকে ফিক্সড পে কর্মচারীদের রেগুলার পে স্কেল দেওয়া হলে প্রতি মাসে অতিরিক্ত 18 কোটি টাকা খরচ হবে। এরিয়ার বাবদ সর্বাধিক বাৎসরিক হিসেবে 670 কোটি টাকার প্রয়োজন হতে পারে। বার্ষিক বর্ধিত বেতন বাবদ আনুমানিক 216 কোটি টাকা ব্যয় হতে পারে, অর্থাৎ প্রতি মাসে 18 কোটি টাকা। রাজ্যের জনপ্রিয় কর্মচারী বান্ধব মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রায় 30,000 নিম্ন আয়ের কর্মচারীদের স্বার্থ রক্ষায় এবং 25 বছরের বাম বঞ্চনার অবসান ঘটাতে পিছুপা হবেন না। সর্বজন কল্যাণ স্বার্থে দ্রুত যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করবেন। কথাগুলো বললেন টেট শিক্ষকরা। আগরতলা আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নেতৃত্ব আরও বলেন, এই সময়ের মধ্যে তারা রাজ্য সরকারের কাছে ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের ভিত্তিতে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের জন্য বকেয়া সংশোধিত বেতনক্রমে আনুমানিক হিসাব তারা তুলে ধরে বলেছেন, অর্থ দপ্তরের ডিএ বুলেটিন, নিয়োগ, যোগদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং চাকরিজীবীদের তথ্যাবলী থেকে বিশ্লেষণ করা হয়েছে। বিভিন্ন শ্রেণী কর্মচারীদের বকেয়া প্রদান করা হলে এই রাজ্যের অর্থনীতির ব্যবস্থাপনা চাঙ্গা হবে। 2025 সালের 1 এপ্রিলের হিসেব অনুযায়ী 1,04,653 জন নিয়মিত কর্মচারী রয়েছেন। এর মধ্যে গ্রুপ এ বি সি ডি কর্মচারীর সংখ্যা যথাক্রমে 5,573, 4,011, 75,057 ও 20,042 জন। ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী শুধুমাত্র যেসব নিয়মিত কর্মচারী যারা স্থায়ী পদে উপকৃত হবেন তারা 2001 ও 7 সালের নিয়োগ বিধির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এবং 2001 সালের গ্রুপ সি গ্রুপ ডি বিভাগে 5 বছর ফিক্সড পেতে কর্মরত ছিলেন। তাদের দেওয়া তথ্য অনুসারে 75,057 জন গ্রুপ সি কর্মচারীর মধ্যে প্রায় 58,688 জন এই সুবিধার আওতায় আসবেন না। ঠিক আছে, আওতায় আসবেন না এটা বলেছে, এই সুবিধার আওতায় আসবেন না। 28,031 জন পুলিশ, টিএসআর প্রায় 2,000, ফায়ারম্যান ও জেল পুলিশ প্রায় 12,008 জন, শিক্ষক প্রায় 6,500 জন, টিপিএসসি দ্বারা সরাসরি নিয়োগপ্রাপ্ত 6,149 জন, এলডিসি অন্যান্য গ্রুপ সি কর্মচারী। গ্রুপ ডি কর্মচারীদের মধ্যে মোট সংখ্যার 20,042 জনের মধ্যে 8,900 জন উপকৃত হবেন। তার মধ্যে প্রায় 2,400 জন জেআরবিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, প্রায় 6,500 জন তার আগে নিয়োগপ্রাপ্ত। যারা উপকৃত হবেন গ্রুপ সি কর্মচারীদের মধ্যে 3টি এবং গ্রুপ ডি কর্মচারীদের মধ্যে 2টি গ্রুপের মাধ্যমে। টেট শিক্ষকরা বলেছেন গ্রুপে প্রায় 12,589 জন শিক্ষক, 1,980 জন জেআরবিটি ও 5,800 জন এলডি অন্যান্য গ্রুপ সি কর্মচারী। গ্রুপ ডি জেআরবিটির মাধ্যমে প্রায় 2,400 জন এবং 5,600 জন তার আগে নিয়োগপ্রাপ্ত। তাদের তরফে বলা হয়েছে ডিও ড্রন স্টেটমেন্ট প্রস্তুত করার সময় অধিকাংশ ক্ষেত্রে বেতনক্রমের তুলনায় মূল বেতন 5টি লেভেলে বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ডিমান্ড, কর্মচারীদের সংখ্যাটা তুলে ধরেছেন। এইবার আমরা আপনাদের কাছে বলে দেই অলরেডি গভর্নমেন্টের কাছে কি অপশন আছে। স্ট্র্যাটেজিগুলো আমরা আপনাদের অলরেডি অনেকবার বলে দিয়েছি যে গভর্নমেন্ট কি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করতে পারে। গভর্নমেন্টের কাছে একটাই অপশন আছে, রেগুলার পে স্কেল প্রদান করা, এর বাইরে আর কোনো অপশনই নেই। এখন ফিক্সড পে পলিসি আর কোনো দিন আসবে না। গভর্নমেন্ট যদি এসএলপিও ফাইল করে, কারণ এটা কেন আসবে না, কারণ হাইকোর্টে যে কেসটা করা হয়েছে ফিক্সড পের এগেনস্টে, সেটার যে রায়টা দিয়েছে সেটা সুপ্রিম কোর্টের দেওয়া প্রদত্ত 5-6টা জাজমেন্টের বেসিস করে সেখানে কিন্তু আর্গুমেন্ট করেছে, আর অর্ডারটাও কিন্তু হাইকোর্ট পাস করেছে। এটা কোনো দিন হবেই না
যে এই ফিক্সড পে পলিসি আবার চলে আসবে ত্রিপুরায় সুপ্রিম কোর্টের অর্ডারে, সেটা আসার চান্স 5%, 95%ই চান্স নেই। সো ফিক্সড পে পলিসি ত্রিপুরাতে বর্তমানে নেই। কাউকে এখন নিয়োগ কিন্তু করা যাবে না, কাউকে নিয়োগ করা যাবে না। টেটের যারা পে আছে, ফিজিক্যাল এডুকেশন টিচার, লাইব্রেরিয়ান, স্পেশাল এডুকেটার, এসটিজিটি যারা পাবে, পিজিটি, ঠিক আছে, কাউকে কিন্তু ফিক্সড পে বেসিসে নিয়োগ করা যাবে না। আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও কিন্তু বের করা যাবে না, করলেই কিন্তু হাইকোর্টে রিট পিটিশন কিন্তু দাখিল হয়ে যাবে। সো গভর্নমেন্ট এখন কি করতে পারে? গভর্নমেন্ট আলটিমেটলি সময় লস হলেও সে এসএলপি করে কিছুটা সময়ই লস হবে, আলটিমেটলি কিন্তু কর্মচারীদের পক্ষে অলরেডি রায় চলে গেছে, সেটা আগামী দিনেও কিন্তু আসবে। হয়তো গভর্নমেন্টকে সুপ্রিম কোর্ট এরিয়ার উইথ 9% ইন্টারেস্ট দেওয়া থেকে বঞ্চনা স্বীকার করতে পারে, ঠিক আছে, মানে সেই জায়গাটা থেকে কর্মচারীদের বঞ্চনার শিকার হতে পারে যে এরিয়ার প্লাস 9% ইন্টারেস্ট, সেটা হয়তো সুপ্রিম কোর্ট বলতে পারে যে গভর্নমেন্টকে দিতে হবে না, তবে ফিক্সড পে আর আনতে পারবে না, কারণ কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল বলে এই পলিসিটাকে কিন্তু ত্রিপুরা থেকে বাতিল করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট এখন একটাই স্ট্র্যাটেজি নেবে, কি করে ওনাদের দিকে কেসটা ঘোরানো যায়, কিন্তু এই জায়গায় বেশ কিছু লাভ হবে না, শুধুমাত্র এরিয়ার পেমেন্ট ও যেই 9% ইন্টারেস্ট সেটা থেকে হয়তো গভর্নমেন্টকে মুকুব করে দিতে পারে সুপ্রিম কোর্ট। এই জায়গায় এখন অবশ্যই একটা জিনিস হবে, নতুন চাকরির গ্রুপ সি গ্রুপ ডি পদে ফিক্সড পেড চাকরির সংখ্যা কমে যাবে। আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন 2026-এ টেট পরীক্ষা হবে কিনা। এই রায়ের পর আমরা তো বলবো টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনাও কম, কারণ অলরেডি 2300 জন কোয়ালিফাই করা আছে আগের থেকে। তো তাদেরকে চাকরি না দিয়ে যদি আরও লোড বাড়িয়ে দেয়, গভর্নমেন্টের উপরে কিন্তু প্রেশার চলে আসবে, ঠিক আছে। সো এই জায়গায় আমরা অবশ্যই বলবো গভর্নমেন্ট একটাই স্ট্র্যাটেজি নিতে পারে, যারা অলরেডি বিভিন্ন চাকরিতে কোয়ালিফাই করে আছে, যে নাম্বার 1 কী করতে পারে, ধাপে ধাপে এদেরকে নিয়োগ করবে। কারণ এত কর্মচারীদের রেগুলার বেসিসে একসাথে অনেক কর্মচারী নিয়ে নিলে গভর্নমেন্টের উপরে কিন্তু অনেকটা আর্থিক বোঝা কিন্তু হয়ে যাবে। এই জায়গায় গভর্নমেন্ট কী করবে, ফেজড সিস্টেমে ওনাদের যে নিয়োগটা সেটা কিন্তু গভর্নমেন্ট করবে, এটাই করতে পারে। আর এসএলপি করলেও সেই রকম কোনো লাভ হবে না। আর কোর্ট কোনো দিন, সুপ্রিম কোর্ট এই রকম ফাউন্ডেশনালি স্ট্রং কেসে কোনো দিন কমপ্লিট স্টে অর্ডার কিন্তু দেবে না। আর 8ই এপ্রিল যেহেতু ডেডলাইন গভর্নমেন্টের এসএলপি ফাইল করার, সো গভর্নমেন্ট মোস্টলি মার্চের শেষের দিকে বা এপ্রিলের দিকেই এসএলপি নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু ওনারা নেবে। আর আরেকটা কথা বলে দিই, আগামী ক্যাবিনেট মিটিংয়ে ফিক্সড পে পলিসি নিয়ে ডিসকাশন হওয়ার একটা প্রবল সম্ভাবনা। সো ক্যাবিনেট মিটিং কবে আপনারা যদি জিজ্ঞেস করেন, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা আছে। আজকে হচ্ছে 30 তারিখ, আগামী 2-3 তারিখ ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠক হওয়ার কিন্তু চান্স আছে, যতটুকু আমরা খবর পেয়েছি, আপনারা মিলিয়ে দেখে নেবেন। সো সেখানে কর্মচারীদের সাথে বেশ কিছু কিন্তু ডিসকাশন হবে, আরও অনেক কিছু ম্যাটার সেখানে হওয়ার কথা। দেখা যাক এখন কি হয়, সময় এলে আমরা আপনাদের খবর নিয়ে কিন্তু জানিয়ে দেব। আপনারা ওয়েট করুন। ফিক্সড পে পলিসির কেসটা এখন খুবই একটা জটিল সমস্যার সৃষ্টি করেছে ত্রিপুরা সরকারের জন্য। সরকারের খাতে টাকা নেই, প্লাস এখন চলে এসছে হিউজ বার্ডেন। এই জায়গা থেকে সরকার কি স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করে সেটাই কিন্তু দেখার বিষয়, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমাদের জিজ্ঞেস করেন যে কি করে, এখন কি করতে পারে সরকার, আমরা অলরেডি কিন্তু আপনাদের এক্সপ্লেন করে দিয়েছি। আলটিমেট রেজাল্ট হবে যারা অলরেডি আপনারা নিয়োগ চাকরির রেজাল্টে আপনাদের নাম চলে এসছে, আপনাদের জয়নিং ডিলে হবে, আর নতুন ফিক্সড পের চাকরির নোটিফিকেশন আসা একটু কমে যাবে বিকজ অফ দিস হাই কোর্টস অর্ডার। বাট আলটিমেটলি রেগুলার পে স্কেল দেওয়া ছাড়া গভর্নমেন্টের এখন কিন্তু আর কোনো উপায় নেই। সো আমরা এখন কিছু বলতে পারছি না যে গভর্নমেন্টের পরবর্তী পদক্ষেপ কি। লাস্ট আমরা আপডেট পেয়েছিলাম ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্ট একটা ডেটা চেয়েছে। কিসের ডেটা? যে ওনারা যদি অর্ডারটা ইমপ্লিমেন্ট করেন হাইকোর্টের, সো কত টাকা গভর্নমেন্টের লাগবে, সেই জিনিসটাকে মোস্টলি ওনারা সুপ্রিম কোর্টে ফিনান্সিয়াল বার্ডেনের কথা উল্লেখ করে ওনারা কিন্তু হাইলাইট করবেন। কিন্তু এই জায়গায় সুপ্রিম কোর্টেরও সেখানে হিস্ট্রি আছে। বিভিন্ন যে স্টেট, যেমন ঝাড়খণ্ড থেকে এমন একটা কেস সুপ্রিম কোর্টে আগে উঠেছিল, যেখানে বলা হয়েছে স্টেটের আর্থিক অবস্থা ভালো না, তার জন্য কর্মচারীদের টাকা দেওয়া হচ্ছে না। সো সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি কিন্তু বলে দিয়েছিল গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্টের আর্থিক সমস্যা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক সমস্যা। এটা গভর্নমেন্ট যে আর্থিক ক্রাইসিস আছে সেটা একটা প্রশাসনিক সমস্যা, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। প্রশাসনিক সমস্যার জন্য কাউকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, মানে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। সো এই জায়গায়ও আমরা আশা করছি গভর্নমেন্টের যে আর্গুমেন্টের জিনিসটা কিন্তু ইট উইল নট ওয়ার্ক। সো দেখা যাক এখান থেকে কি হয়। আলটিমেটলি কর্মচারীরাই কিন্তু আপনাদেরই কিন্তু ফায়দা হবে, কিন্তু ইট উইল টেক টাইম। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই যারা আপনারা চাকরি পেয়ে আছেন, জয়নিংয়ের অপেক্ষা করছেন, এখনই কিন্তু আপনাদের জয়নিং হচ্ছে না, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করবেন। এই ফিক্সড পে সংক্রান্ত আগামী দিনে কোনো আপডেট পেলে সবার প্রথম আমরাই আপনাদের জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা অবশ্যই আপনারা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। নেক্সট
নেক্সট দেখে রাখো চাকরি প্রত্যাশীদের জন্য 3টে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমরা জানিয়ে দিই। খুব ভালো চাকরি, যেগুলো সবার প্রথম আমরাই জানাচ্ছি। প্রথম চাকরির আপডেট চলে এসছে ফ্রম এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম ইসিএইচএস আগরতলা থেকে। টোটাল 14টা পোস্টে কন্ট্রাকচুয়ালের ভিত্তিতে এক্স সার্ভিসম্যান ও জেনারেল পাবলিক থেকে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হবে বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ কিন্তু করা হবে। এটার যে অ্যাডটা এমনই অস্পষ্ট এসছে, আমরা আপনাদের পুরোটা বুঝিয়ে বলে দিচ্ছি। এমপ্লয়মেন্ট নোটিস ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 ইসিএইচএস সেল স্টেশন হেডকোয়ার্টার আগরতলা ইনভাইটস অ্যাপ্লিকেশন টু এঙ্গেজ ফলোয়িং মেডিকেল, প্যারামেডিক্যাল and medical staff on contractual basis in ECHS Polyclinic Agartala for a period of 1 year for ex-servicemen and 11 months for civil candidates. কি post? Officer in charge, graduate plus 5 years work experience, একটা post 95,000 rupees salary. Medical officer MBBS with 5 years experience, একটা post 95,000 salary. Dental officer BDS বা PG with 5 years experience, একটা post 95,000 rupees per month salary. বোঝা যাচ্ছে না, যাই হোক। সামথিং ফার্মাসিস্ট বি ফার্মা উইথ 3 years এক্সপিরিয়েন্স, একটা পোস্ট 36,500 রুপিস স্যালারি। ল্যাব টেকনিশিয়ান BMLT বা DMLT উইথ 5 years এক্সপিরিয়েন্স, মানে মেডিকেল ল্যাব টেকনোলজি নিয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে উইথ 1 year মানে 5 years এক্সপিরিয়েন্স। টোটাল একটা পোস্ট 36,500 রুপিস পার মান্থ স্যালারি। তারপর ডেন্টাল ডিপ্লোমা হোল্ডার ইন ডেন্টাল হাইজিন কোর্স উইথ 3 years এক্সপিরিয়েন্স, একটা পোস্ট 36,500 টাকা প্রতি মাসের স্যালারি। নার্সিং GNM ডিপ্লোমা বা ক্লাস 1 নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্স করা থাকতে হবে উইথ 5 years এক্সপিরিয়েন্স, একটা পোস্ট 36,500 টাকা প্রতি মাসের স্যালারি। DEO ডেটা এন্ট্রি অপারেটর গ্র্যাজুয়েট বা ক্লাস 1 ক্লারিক্যাল ট্রেড আর্ম ফোর্সেস পাস করা উইথ 5 years এক্সপিরিয়েন্স, একটা পোস্ট 29,200 রুপিস স্যালারি। আগরতলার জন্য কিন্তু রিক্রুটমেন্ট। ড্রাইভার ক্লাস 8 পাস উইথ 5 years এক্সপিরিয়েন্স, 25,600 টাকা প্রতি মাসে স্যালারি, একটা পোস্ট। ফিমেল অ্যাটেন্ডেন্ট মিনিমাম ক্লাস 5 পাস করা থাকতে হবে, 5 years এক্সপিরিয়েন্স, একটা পোস্ট 21,800 টাকা প্রতি মাসে স্যালারি। পিয়ন ক্লাস 8 পাস করা উইথ মিনিমাম 5 years এক্সপিরিয়েন্স, একটা পোস্ট 21,800 টাকা প্রতি মাসে স্যালারি। চৌকিদার ক্লাস 8 পাস করা, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, একটা পোস্ট 21,800 টাকা প্রতি মাসে স্যালারি। সাফাইওয়ালা মিনিমাম পড়ালেখা জানা থাকতে হবে উইথ 3 years এক্সপিরিয়েন্স, একটা পোস্ট 21,800 টাকা প্রতি মাসে স্যালারি। ঠিক আছে, এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ওনারা নিয়োগ করবেন। ডেট অফ ইন্টারভিউ হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026। গুড অপরচুনিটি ফর অল দ্য ক্যান্ডিডেটস। এখানে এক্স সার্ভিসম্যান ও জেনারেল ক্যান্ডিডেট সবাইকে কিন্তু এখানে কিন্তু কি দেওয়া হবে, অপরচুনিটি কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এগুলো একটু অস্পষ্ট, কারণ ওনাদের যে নোটিফিকেশনটা সেটা এভাবেই, ঠিক আছে, ওনাদের ওয়েবসাইটেও সেম এভাবেই কিন্তু নোটিফিকেশনটা দাও। আমরা যতটুকু বুঝতে পেরেছি আপনাদের বুঝিয়ে দিয়েছি। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হয়ে লিঙ্কগুলো নিয়ে নিতে পারেন, তারপর জুম করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে ECHS আগরতলার যে ক্যাম্পাসে, এটা আপনারা একটু সার্চ করে নেবেন, সেখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে সমস্ত জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস অরিজিনাল নিয়ে 18 ফেব্রুয়ারি 2026 সেটা ইন্টারভিউটা কিন্তু অ্যাটেন্ড করতে। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দেবেন সমস্ত চাকরি প্রত্যাশীরা যাতে আমাদের এই ভিডিও দেখে এই দুর্দান্ত চাকরির আপডেটটা যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট আরও দুটো চাকরির আপডেট বলে দিচ্ছি। সেটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে রিক্রুটমেন্টের জন্য আপডেট বেরিয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটের জন্য। সবচেয়ে প্রথম, এটা হচ্ছে নাম্বার 1, প্রথম বেরিয়ে গেছে ফ্রম দ্য CDP অফিস কারবুক ICDS প্রজেক্ট, কারবুক গোমতী ত্রিপুরা জেলা থেকে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 24 ফেব্রুয়ারি 2026 সকাল 10:30 CDP অফিস কারবুক ICDS প্রজেক্টে গোমতী ত্রিপুরাতে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 10th পাস, সহায়িকার জন্য মিনিমাম ক্লাস 8 পাস কিন্তু হতে হবে। ঠিক আছে, এই রিসেন্টলি যে স্যাংশন হয়েছে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডার PM জানমান, সেটার জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর নাম বলছি। শিলাছড়া পাড়া 5, ঠিক আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার একটা, অঙ্গনওয়াড়ি হেল্পার একটা। শিলাছড়া গ্রোয়িং গাং পাড়া 6, একটা ওয়ার্কার একটা হেল্পার। ধানেশ্বর পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা ওয়ার্কার একটা হেল্পার। গঙ্গারয় পাড়া একটা ওয়ার্কার একটা হেল্পার। দূরপাড়াই পাড়া নাম্বার 2 একটা ওয়ার্কার একটা হেল্পার। গরিহাম গাছবাড়ি পাড়া একটা ওয়ার্কার একটা হেল্পার। জানকা পাড়া নাম্বার 2 একটা ওয়ার্কার একটা হেল্পার। গুনাছড়া হাদুক পাড়া একটা ওয়ার্কার একটা হেল্পার। কৃষ্ণ চৌধুরী পাড়া নাম্বার 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটা ওয়ার্কার একটা হেল্পার।
পূর্বাহাম পাড়া নাম্বার 2 একটা ওয়ার্কার একটা হেল্পার, মাতারাই পাড়া নাম্বার 2 একটা ওয়ার্কার একটা হেল্পার, বীরঞ্জয় পাড়া নাম্বার 2 একটা ওয়ার্কার একটা হেল্পার, স্বস্তিরাই পাড়া একটা ওয়ার্কার একটা হেল্পার, খাফং চন্দ্র পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটা ওয়ার্কার একটা হেল্পার, দেওয়ানপাড়া মগপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা ওয়ার্কার একটা হেল্পার, চন্দ্র হাংসাপাড়া একটা শুধু ওয়ার্কারের পোস্ট, মধুকৃষ্ণপাড়া একটা ওয়ার্কারের পোস্ট, তুইসামাপাড়া একটা ওয়ার্কারের পোস্ট, শুধু মগপাড়া একটা ওয়ার্কারের পোস্ট, হাংসাদাজপাড়া এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। আপনারা বিশদ জানতে সিডিপি অফিস কার্বু আইসিডিএস প্রজেক্টে গোমতী ত্রিপুরার সিডিপি অফিসে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। ভিডিওটা শেয়ার করবেন, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরা কিন্তু এলিজিবল। ঠিক আছে, নেক্সট নোটিফিকেশন চলে এসছে মোহনপুর আইসিডিএস প্রজেক্ট, মোহনপুর পশ্চিম ত্রিপুরা জেলা সিডিপি অফিস থেকে। এখানেও কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ফর দ্য মোহনপুর আইসিডিএস প্রজেক্ট আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, মোহনপুর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্র? সিমনাছড়া, সেটার মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি, বসন্ত স্যান্টেলপাড়া অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি, ব্রহ্মকুণ্ড টি গার্ডেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি, মাতাই বিএপি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি, নয়াদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, মেঘলিবান রিয়া গার্ডেন 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট অঙ্গনওয়াড়ি হেল্পার, আঙ্গাইছিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট ওয়ার্কার, মোহনপুর টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হেল্পার, শরৎ দেবনাথ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হেল্পার, কারাইতলা হেল্পার একটা, তুই বাগান 1-2 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পারের 4টা পোস্ট, ফটিকছড়া মধ্যপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট হেল্পার, সন্তোষ দেবনাথ পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা পোস্ট ওয়ার্কার। তেমনিভাবে মোহনপুর আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অন্যান্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেমন এলএল কলোনি, মোহনপুর, কাছিমছড়া, রবীন্দ্রপল্লী, রামদয়ালপাড়া, বেরিমুড়া, সাউথরং, রাঙ্গুটিয়া, জলিলপুর, গণেশ চৌধুরীপাড়া, দুগাঙ্গি, যুবতারা, দীঘালিয়া, যুধিষ্ঠিতপাড়া, তারপরে ছাংগ্রাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এগুলোর জন্য কিন্তু হেল্পার ও ওয়ার্কারের অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু আছে। ঠিক আছে, 27শে জানুয়ারি মানে অলরেডি চলছে 10ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, 2026 পর্যন্ত আপনারা মোহনপুর আইসিডিএসের যেই অফিস আছে সিডিপি অফিস, সেখানে গিয়ে আপনারা কিন্তু দরখাস্ত জমা করবেন সাদা কাগজে টু দ্য সিডিপিও লিখে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার না হেল্পার। ওয়ার্কারের জন্য 10 পাস কোয়ালিফিকেশান আর হেল্পারের জন্য কিন্তু 8 পাস কোয়ালিফিকেশান। অবশ্যই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর আশেপাশে আপনাদের কিন্তু বাড়ি হতে হবে। ঠিক আছে, আর ইন্টারভিউ হবে 13 আর 17 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই অ্যাডগুলো দেখতে না পারেন, ভিডিওটা ফুল স্ক্রিন করে রোটেট করে জুম করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, আরেকটা আছে এখানে আপনাদের সকলের জন্য আপডেট, সেটা বেরিয়েছে ফ্রম অফিস অফ দ্য ডিএমএন কালেক্টর, ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাসহর। এখানে ওয়াক ইন ইন্টারভিউ হবে 18 ফেব্রুয়ারি 2026 সকাল 11টা থেকে বিকেল 4টে ইন দ্য কনফারেন্স হল অফ দ্য অফিস অফ দ্য ডিএমএন কালেক্টর, ঊনকোটি ডিস্ট্রিক্ট। রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে, যেগুলো কিছুদিন আগে বেরিয়েও কিন্তু ক্যান্সেল করা হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার গ্রুপ বি গেজেটের একটা পোস্ট 50,000 রুপিস স্যালারি। ইন্টারভিউ হবে 18 ফেব্রুয়ারি 2026 সবগুলোর। কানুনগো রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি গেজেটেড, গ্রুপ সি নন গেজেটেড অ্যাকচুয়ালি একটা পোস্ট 40,000 টাকা প্রতি মাসে স্যালারি, 18 তারিখ ইন্টারভিউ। সার্ভেয়ার গ্রুপ সি নন গেজেটেড 2টো পোস্ট 35,000 টাকা প্রতি মাসে স্যালারি, 18 ফেব্রুয়ারি ইন্টারভিউ। তহসিলদার বা আমিন গ্রুপ সি নন গেজেটেড 7টা পোস্ট 30,000 রুপিস পার মান্থ স্যালারি, 18 তারিখ কিন্তু ইন্টারভিউ। ঠিক আছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস কিন্তু রিটায়ার্ড হতে হবে সেম পোস্টে, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার বা কানুনগো বা রেভিনিউ ইন্সপেক্টর বা সার্ভেয়ার বা তহসিলদার বা আমিন পোস্টে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, আপনাদের কিন্তু ডাইরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। রিটায়ার্ড শুধুমাত্র যারা পেনশনে আছেন, এই পোস্টে পেনশনে গেছেন, তারাই কিন্তু আপনারা সেটা অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে কালেক্ট ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কপি ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ ইনক্লুডিং দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস remuneration from the establishment section of this office during the office hours during up to 16 February 2026। আপনারা সেই ঊনকোটি ডিস্ট্রিক্টের ডিএমএন কালেক্টর অফিসে গিয়েও এটা কিন্তু নিয়ে আসতে পারেন, মানে এই অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসটা কিন্তু জেনে আসতে পারেন। আর অ্যাপ্লিকেশন আপনাদের একটা ফরম্যাট দিয়ে দেবে, সে অফিসে গেলে অ্যাপ্লিকেশনের সাথে আপনারা কী কী জমা করবেন, কপি অফ পেনশন পেমেন্ট অর্ডারের যে কপিটা বা সার্টিফিকেট, সেটা পাসপোর্ট মানে ফটোগ্রাফ রিসেন্ট যেটা 2 কপি, প্যান কার্ড আর আধার কার্ড। এই নোটিফিকেশনের যেই পিডিএফটা আছে সেটা ওনারা ডিএমএন কালেক্টর ঊনকোটি ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে দিয়ে রেখেছেন। সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি কিন্তু আপনারা জয়েন করে সেই লিঙ্ক থেকে কিন্তু ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আজকের ভিডিও এতটুকুই ছিল, প্রচুর আপডেট আমরা আপনাদের জানিয়ে দিলাম কর্মচারী ও পেনশনারদের জন্য, প্লাস চাকরি প্রত্যাশীর জন্য, ত্রিপুরার যারা আপনারা চাকরি প্রত্যাশী আছে সবাই জন্য এই ভিডিওটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তাই আপনারা এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সবাইকে এই
দুর্দান্ত আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস পেতে এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই সমস্ত আপডেট একটার পর একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।